তাই শিবির ঘেন্না জন্মেছে, তাই শিবি ওদের নামে থুতু ফেলে। কি করে জানবি তোরা শিবির কথা, বেদের মেয়ের কথা? তোদের বাইরের খোসাটা দিয়ে খেলা করে, তার বুকের ভেতরের মানুষ বুকের ভেতরে আছে, থাকে। এই কথা তাদের বুকের মানুষও জানে। যেটা একদিন পুড়ে যাবে, পচে যাবে, পড়ে থাকবে, সে জিনিসের আবার ছুত পবিত, তাই তারাও এতে আপত্তি করে না। শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গল্প বেদের মেয়ে এর অংশবিশেষ। চলুন এবার পুরো গল্পটা শুনি। দারোগা বললেন, এ তুই কি করলি বলতো? কি করব, নইলে যে ভোলাকে তোমরা ধরে ফেলতে। শিবি বেদিয়ানির মুখে হাসি খেলে গেল। হ্যাঁ, খেলেই গেল। এমনভাবে চকিত ঠোঁটের দুটি পাশ ঈষৎ বিকশিত হওয়া ও সঙ্গে সঙ্গে বেঁকে উল্টে যাওয়া এবং পরক্ষণেই মিলিয়ে যাওয়া, একে খেলে যাওয়া ছাড়া আর কিছুই বলা যায় না। এমন একটা ভালো লোক, তাকে... দারোগা আক্ষেপের গভীরতার জন্য কথা শেষ করতে পারলেন না। শিবিও এবার বিষণ্ণ হল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইল। নীরবে সে অপরাধ যেন স্বীকার করল। মাথা হেঁট করে হাজতের মাটির উপর নখের দাগ কাটতে লাগল। কিছুক্ষণ পরে বলল, তোমরা তো জানো গো, কি করব, ভোলার জন্যে আমি মরতে পারি। দারোগাবাবু হাসলেন, বললেন, এতটা জানি না। ঝিকমিক করে উঠল শিবির ছোট চোখ দুটো। বেদিয়াদের মেয়ে শিবি, এখানকার বিখ্যাত চোর চন্দর বেদিয়ার ভাগ্নির মেয়ে। 3 পুরুষ আগে, অর্থাৎ চন্দর বেদিয়ার বাপ দলের সঙ্গে এদিকে এসেছিলেন। তারপর এক বিচিত্র ঘটনার সংঘটনে এখানে থেকে গিয়েছিলেন। চন্দরের বাপের হয়েছিল অসুখ, কঠিন কোনো আগন্তুক ব্যাধি, অর্থাৎ কোনো কঠিন ব্যাধির আকস্মিক আক্রমণে দেহে মৃত্যু লক্ষণ ফুটে উঠল। ওকে তারা ফেলে দিয়ে চলে গেল ভোর রাত্রে। খুব প্রত্যুষে বেড়াতে বেরিয়েছিলেন রমণগুপ্ত মহাশয়। চন্দরের বাপ মোহনকে ওভাবেই পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে কয়েক পা পিছিয়ে এলেন তিনি। 2 দিনের রোগ ভোগে সবল সমর্থ দেহখানার উপর রোগের শোষণ বা নিষ্পেষণের লক্ষণ বিশেষ ছিল না। গুপ্ত মহাশয়ের মনে হলো কেউ বোধ হয় কাউকে হত্যা করেছে। বেদেদের আড্ডা পড়েছিল এখানে, তারা কাল সন্ধ্যাতেও ছিল, রাত্রের অন্ধকারে চলে গেছে। সেখানেই পড়ে আছে এমনি একটা দেহ। তার মনে হলো তারাই কাউকে খুন করে চলে গেছে। এগিয়ে গেলেন তিনি, দেখতে গেলেন কে, স্থানীয় কেউ কি না। দেখলেন না, এখানকার কেউ নয়, লোকটা বেদেদেরই একজন। ওদিকে আলো ফুটে উঠে চারদিক পরিষ্কার হয়ে উঠেছে। তখন দেখতে দেখতে মনে হলো লোকটা তো মরেনি, গলার কাছটা খানিকটা যেন নড়ছে। দেহের কোথাও কোনো আঘাতের চিহ্নও নাই। বৈদ্যের সন্তান গুপ্ত এবার লোকটার কাছে গিয়ে ঝুঁকে দেখতে দেখতে বসে পড়লেন পাশে। আরো কিছুক্ষণ দেখে হাত তুলে নিলেন হাতের মধ্যে। চন্দরের বাপ বেঁচে উঠল। গুপ্ত বাড়িতে লোক পাঠিয়ে ওষুধের বাক্স আনিয়ে নাকে কানে অঙ্গের সন্ধিস্থলে ওষুধ দিয়ে কিছুক্ষণ দেখে ওকে বাড়ি এনে তুললেন। ওষুধ দিয়ে সেবা করে বাঁচিয়ে তুললেন। রোগের আক্রমণটা যেমন আকস্মিক, আরোগ্য লাভ করলেও
তেমনি শিগগির। এত দ্রুত না হলেও কয়েকদিনের মধ্যেই রোগ সেরে গেল। কিন্তু রোগের আক্রমণে যা হয়নি, রোগ মুক্তির পর তাই হলো। শরীরটা কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়ল। গল্পের কাটা গাছের মতো অবস্থা হলো। তীক্ষ্ণ ধার অস্ত্রের গল্পে শোনা যায়, গাছটাকে কেটেছিল এক অস্ত্রবিদ দুর্লভ অস্ত্র দিয়ে। এমনই অস্ত্র যে গাছটা কেটে গেল কিন্তু পড়ল না। ক্রমে যখন শুকিয়ে গেল, তখন লোকে পরীক্ষা করতে যেতেই গাছটা পড়ে গেল আছাড় খেয়ে। রোগে জীর্ণ হয়েছিল দেহের অভ্যন্তর। রোগ ত্যাগের পর সেই জীর্ণতা দেহের বাইরে আত্মপ্রকাশ করল। শীর্ণ হয়ে গেল সে, কঙ্কালের মতো শীর্ণ হয়ে গেল। গুপ্তের একটা মমতা জন্মে গিয়েছিল। যে রোগীকে চিকিৎসক মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে ছিনিয়ে আনেন, সে রোগীর উপর চিকিৎসকের একটা মমতা হয়। বোধহয় শুভ গ্রহের মতো বাঁধা পড়ে যান চিকিৎসক। গুপ্ত ওকে সযত্নে সারিয়ে তুলতে লাগলেন। সুপথ্য বলকারক ওষুধ, কোনো ব্যবস্থার ত্রুটি করলেন না। বেদিয়ার দেহ প্রকৃতির সঙ্গে জীবন যুদ্ধ করে সে দেহের প্রতি কোষে কোষে উর্বর মৃত্তিকার জল ধারণের শক্তির মতো বল ও স্বাস্থ্য সঞ্চয়ের একটা স্বাভাবিক শক্তি ছিল। তার সঙ্গে ওষুধ ও পথ্যের সাহায্য পেয়ে কিছুদিনের মধ্যেই পূর্বের চেয়েও ভালো স্বাস্থ্যে ভরে উঠল তার দেহ। অধিকতর বলে বলিয়ান হয়ে উঠল সে। এবার যাযাবর মানুষটি থেকে গেল এখানেই। কিছুদিন পর নিজেই কোথা থেকে সংগ্রহ করে আনলো এক সঙ্গিনী, অনাথ ভিক্ষুকের মেয়ে, রোগ জীর্ণ, তাকে এনে এখানে ঘর বাঁধল সে। গুপ্ত তাকে চাষের কাজ শিখিয়ে চাষে লাগালেন। সন্তান সন্ততি হলো। বৎসর আষ্টেক পর আবার এলো এক বেদিয়ার দল। সেই দলের দুটি সংসারকে কোন মন্ত্রে ভুলিয়ে জানি না এখানে বাস করে ছোট একটি গোষ্ঠী গড়ে তুলল। ব্যাস, তারপরেই আরম্ভ হলো তাদের রক্তের খেলা। বল রক্তের খেলা, অভ্যাসের ধর্ম বল। তাই চুরি আরম্ভ হলো। সকলে গুপ্তকে দায়ী করল। গুপ্তকে মেনে নিতে হলো এ অপরাধ। চন্দরের বাপকে ডেকে বললেন, তোর দায় কি আমি দেশ ছাড়ব রে? কেন হুজুর? চন্দরের বাপ হাত জোর করল। 8-9 বছরের মধ্যেই সে খাস বাঙালি হয়ে গিয়েছে। গুপ্ত বললেন, কেন? তোরা চুরি করে দেশের লোককে উত্ত্যক্ত করে তুললি, আবার কেন বলছিস? আপনার বাড়িতে কখনো চুরি হবে না হুজুর। আপনার বংশ যতদিন থাকবে, আমাদের বংশ যতদিন থাকবে, ততদিন আমাদের কেউ তো করবেই না, অন্য কোনো দলকেও চুরি করতে দেবে না। গুপ্ত হাসবেন কি কাঁদবেন বুঝতে পারলেন না। ওরে হতভাগা, এরপর যে লোকে বলবে সকলের বাড়ি চুরি হয়, ওর বাড়িতে হয় না যখন, তখন ওই আছে মূলে, আমাকে যে দেশ ছাড়তে হবে রে। তারপর জেনে শুনে অনেক ধর্মের কাহিনী অপব্যয় করলেন। চন্দরের বাপ বলল, আর হবে না বাবু, কান বলছি, তোমার পায়ে হাত দিয়ে বলছি। গুপ্ত পা ছুতে দিলেন না, বললেন, থাক। গ্রামের লোককে বললেন, দেখুন, অপরাধ আমার, কিন্তু আপনারাও তো বাদ যাননি অপরাধ থেকে। আমি একটা রোগীকে এনে বাড়িতে রেখেছিলাম, পরে মমতাতে পড়ে বাস করবার জায়গা দিয়েছি। আপনারা তাজা বেদিয়ে দেখে বসত করালেন। একে উনু ঘুনু, দুয়ে পাট, তিনে গোলমাল, চারে হাট। ও বেটা একা কিছু করতে পারতো না, আরো 2 ঘরকেও আনলো, আপনারা বসালেন। গোলমাল আপনি বাঁধল,
এখন শুভচাঁদ তো তাড়ান ওদের এখান থেকে। আমি নিজে কিছু করতে পারবো না। আশ্রয় দিয়ে তাড়ানো অধর্ম। আপনারা তাড়ান, কিচ্ছু বলবো না আমি। বলেও কিন্তু গুপ্তই শেষে বললেন, আচ্ছা, এবারের মতো দেখুন। দেখতে দেখতে একটা পুরুষই কেটে গেল। এর মধ্যে ওরা বার কয়েক জেলেও গেল। সেইটাই হলো ওদের থাকবার আরেক জোরালো দাবি। জেল থেকে লোকটা না ফিরলে মেয়েরা যায় কি করে? কোন ধর্ম অনুসারেই বা তাড়ানো যায়? জেলখাটাই হলো ওদের ধর্মের জোর। সেই জোরে ওরা থেকে গেল এবং মরে গেল। মরে যাবার সময় প্রত্যেকে রেখে গেল 2-3টি ছেলে এবং মেয়ে। 3 ঘর থেকে হয়ে গেল 9 ঘর। তাদের জোর বাড়ল এবং পিতৃপুরুষের ভিটের উপরেও একটা ধর্মের দাবি দাঁড়ালো। ওরা থেকে গেল। চুরি বাড়ল, ছড়িয়ে পড়ল। থানার লোকে ধরল, চালান দিল, মামলা করল। কখনো জেল হলো, কখনো খালাস পেল। এখন তাড়াবার কথা উঠলেই ওরাও আইন দেখাতে শুরু করলো। সেই বংশের মেয়ে এই শিবি। ওদের মেয়েগুলি পুরুষদের মতোই স্বতন্ত্র এবং বিচিত্র চরিত্র। রীতিও বিচিত্র। পুরুষেরা যখন ঘরে থাকে তখন ওরা হিংস্র এবং বন্য। সামান্য কথাতে নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে, আক্রমণ করে। যখন পুরুষেরা জেলে যায়, মেয়েরা তখন পোষমানা হরিণীর মতো অবস্থাপন্ন ঘরের ছেলেদের পিছনে পিছনে বেড়ায়, করুণ মদির দৃষ্টিতে চেয়ে থাকে, আকর্ষণ করে। 3 পুরুষ হয়ে গেছে। বেদেদের বেশভূষা, রীতি, ভাষা সব ভুলে গেছে। যেসব অখাদ্য খেত তার আস্বাদন ভুলে গেছে। কিন্তু এ ধারাটা আজও যায়নি। শিবি বেদিয়ানি ছিপছিপে পাতলা মেয়ে, মাথা খাটো, দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে গড়নের রেখাগুলি মিহি এবং ধারালো। মাথায় প্রচুর চুল। চোখ দুটো ছোট, কিন্তু চোখের দৃষ্টিতে তার আশ্চর্য আকর্ষণ আছে। চন্দরের বাপের 4 ছেলে, 3 মেয়ে। ছেলেদের মধ্যে চন্দরই সবচেয়ে ছোট, কিন্তু সেই এখন বেদিয়াদের মাতাব্বর। চন্দরের মতো চতুর, সাহসী, দ্রুতগামী আর কেউ নাই। শিবির মা চন্দরের ভাগ্নি ছিল রূপসী মেয়ে। চন্দরের হাতের একখানি অস্ত্র। ওই অস্ত্রের সাহায্যে সে বহু উদ্যত বন্ধন ছিন্ন করে নিশ্চিত বিপদ থেকে পরিত্রাণ পেয়েছে। দারোগা চন্দরের প্রতি গোপনে মমতা প্রকাশ করেছে। বাবুরা অনেক সাহায্য করেছে। বিএল কেসের সাক্ষী ভেঙেছে। কেসের বিচারক শিবির মাকে দেখে বিশ্বাস করেছেন যে এমন একটি মেয়েকে ধনশালী উচ্চ বর্ণের ব্যক্তিদের লুলুপ গ্রাস থেকে রক্ষা করতে গেলে তাদের বিরূপতা স্বাভাবিক, এবং পুলিশকে প্রভাবান্বিত করে এমন ষড়যন্ত্রমূলক মামলা করানো এতটুকু আশ্চর্যের বিষয় নয়। বারবার অবশ্য নয়, বার দুয়েক এমন অবিশ্বাস করেছেন বিচারকেরা। শিবির বাপ কে সে কথা কেউ জানে না, কিন্তু প্রশ্নও করে না। শিবি বড় হয়ে উঠল, দেখা দিল আপন পরিচয় নিয়ে। মদির দৃষ্টি এবং লীলা চঞ্চল দেহ, কণ্ঠে জলতরঙ্গের মতো হাসি, এই তার পরিচয়। বেদিয়ার ঘরের মেয়ে, তার উপর চন্দরের ভাগ্নি খুকনির কন্যা। এর চেয়ে আর অধিক পরিচয়ের কি প্রয়োজন? গুপ্তদের পাড়ায় সে যেত। বয়স যখন তার 11-12, তখন থেকেই তার দেহ দিয়ে খেলা শুরু করেছিল তার মা। সব সে জেনেছিল তখন থেকেই, কি আরও আগে থেকে। গুপ্তপাড়ার চণ্ডীম গুপে রামায়ণ গান হচ্ছিল সেবার। শিবির মা শিবিকে এবং আরও কজন মেয়েকে নিয়ে একটু নিরালা দেখে নিয়মিত যেতেন গান শুনতে। গান শোনাটা অজুহাত।
ওখানে সমাগত ভদ্রলোকদের নজরে আসাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। অন্যদিকে উপার্জনটাও ছিল না প্রধান কারণ। একটা অদ্ভুত নেশায় টানত। ভদ্রলোকদের ছেলেদের ক্ষণিক প্রেয়সী হওয়ার একটা দুর্নিবার নেশা ওদের টানত। নইলে এখন গ্রামে দুটো রাইস মিল হয়েছে, কুলি মজুর অনেক, তাদের উপার্জন বাবুদের ছেলেদের বাপ মায়ের দেওয়া পয়সার চেয়ে অনেক বেশি সচ্ছল, তাদের লালসাও অনেক। ওইখানে প্রথম শিবি দেখেছিলেন গুপ্ত মহাশয়ের দৌহিত্রকে। বাপ শহরে উকিল, ছেলে প্রভাত সেখানে পড়ে। বয়সে 15-16 বছর, গৌরবর্ণ, আয়াতনয়ন। ছেলেটি খদ্দরের একটি জামা গায়ে চটি পায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। শিবি দেখালো মাকে আঙুল দিয়ে, দেখেছিস মা? মুচকি হেসে মা বলল, গুপ্ত মহাশয়ের নাতি। কি সুন্দর চেহারা, দেখেছিস? দেখেছি, দাঁড়া না, দেখছি। কেউ প্রভাতকে ডেকেছিল এই সময়ে। প্রভাত! প্রভাত ঘুরে দাঁড়িয়ে উত্তর দিয়েছিল, আজ্ঞে। শিবি বলেছিল, পেভাত, নামটিও ভারী সুন্দর। শহরের লোক ওরা, হবে না? ওর বোনের নাম কি বললেন? দাঁড়া, বেশ নামটি, মঞ্জু। হ্যাঁ, মনে পড়েছে, মঞ্জুলিকা। প্রভাত এই সময়ে বাইরে গিয়েছিল কি কাজে। শিবির মা শিবিকে ঠেলা দিয়ে উঠিয়ে দিল, ইশারা করে বলে দিল, যা। শিবি উঠে চলে গেল প্রভাতকে অনুসরণ করে। প্রভাত দাঁড়িয়ে রইল। প্রভাত লক্ষ্য করে একটু সরে গেল, ভাবল কোনো মেয়ে ছেলে বাইরে এসেছে কোনো প্রয়োজনে। বাবু? প্রভাত গ্রাহ্য করল না। অনুমানই করতে পারেনি সে যে মেয়েটি তাকেই ডাকছে। বাবু? এগিয়ে এলো শিবি। কে? কি? একটা বেড়ি দাও না বাবু। বিস্ময়ে অবধি রইল না প্রভাতের। বলল, কে তুমি? আমি শিবি। শিবি কে? ওই বেদে পাড়ায় আমার বাড়ি। দাও না বাবু একটা বিড়ি। বিড়ি? বিড়ি তো আমি খাই না। ও মা গো, বেটা ছেলে, জোয়ান ছেলে, বিড়ি খাও না? প্রভাত এবার হতভম্ব হয়ে গেল। শহরে থাকে, সত্যিকারের ভালো ছেলে, ক্লাসে ফার্স্ট হয়, সন্ধ্যার পর বাড়ির বাইরে যায় না। এমনিভাবে নির্জন রাতে একটা মেয়ে এইভাবে কথা বলতে পারে, এ তার কল্পনার বাইরে না হলেও মুখোমুখি দাঁড়িয়ে সহ্য করতে পারল না। তার ভয় হলো, শরীর কেমন কেঁপে উঠল। কোনো কথা সে বলতে পারল না। মেয়েটা আরও একটু এগিয়ে এসে বলল, পয়সা দাও বাবু, বিড়ি কিনে আনি, চলো ওই ঘাটে বসে খেয়ে দেখবে। প্রভাত এবার প্রায় ছুটে চলে গেল চণ্ডীমগুপের ভিতর। শিবি এটা কল্পনা করতে পারেনি। পাড়াগাঁয়ের ছেলেরা এর চেয়ে অনেক চালাক, অনেক শক্ত। আর সে দাঁড়ালো না, সরে চলে গেল অন্ধকারের মধ্যে। খানিকটা দূরেই হারু সেনের ভাঙা গোয়াল ঘরের দিকে দ্রুতই চলে গেল। পাশ দিয়ে কি একটা সরসর করে চলে গেল ঝোপের মধ্যে। শিবি বলল, মরণ, মরতে আর জায়গা পাস না তোরা? একটু পরেই শিবি দেখল দুজন বেরিয়ে এলো, হাতে আলো। একজন প্রভাত, অন্যজন প্রভাতের মামা। কই, কোথায়? এখানেই তো ছিল। এর জন্যে তুই কাঁদছিস কেন? তোর দোষটা কোথায়? দেখ না কি সাজা দিই ওকে। শিবি অবাক হয়ে গেল। ও মা, কি ধারার পুরুষ গো, এই কথায় কাঁদে? ছি ছি ছি। শিবির লজ্জা হলো, একটা দীর্ঘ নিঃশ্বাসও ফেলল। দুঃখ হলো তার। কেন হলো খতিয়ে দেখল না, কিন্তু মনটা কেমন তেতো হয়ে গেল। সে ভাঙা ঘরের পাশ দিয়ে গিয়ে একটা পুকুরের ভিতর নেমে পড়ল।
জলের ধারে ধারে বাড়ের আড়াল রেখে নিঃশব্দে চলে গেল নিজেদের পাড়া। চন্দরকে ডেকে বলল, ওরা খোঁজ করতে আসবে লাগছে কর্তা দাদা। চন্দর বলল, আসবে আসবে, বলবি বাবুই আমাকে ইশারা করে ডেকেছিল। না কর্তা দাদা, ছেলেটা কেঁদে ভাসিয়ে দেবে, নয় গলায় দড়ি ফড়ি দেবে। আমি তোমার মাচানে উঠে বসে রইলাম। এলে বলো, সে তো সকাল থেকে ঘরে নাই, কুটুম বাড়ি গিয়েছে। চন্দর বলল, ও, তোর যে দেখি একেবারে অথই দরদ। খোঁজ হলো। চন্দর তিরস্কার শুনল, শিবির মাও শুনল। তারা কিন্তু বাদ প্রতিবাদ করল না। বলল, এই পায়ে হাত দিয়ে বলছি, শিবির সেই কাল সোমবার থেকে ঘরে নাই, কুটুম বাড়ি গিয়েছে। তার অনেক দিন পর, বোধ হয় 7-8 বছর, শিবি তখন ভোলার সঙ্গে সাঙ্গা করেছে। ভোলা দাগি চোর। জেলখানায় আলাপ চন্দরের সঙ্গে। চন্দরের ছেলে হাবলার প্রাণের বন্ধু হয়ে উঠেছিল। 23-24 বছর বয়স, মুখে বসন্তের দাগ, কিন্তু দুর্দান্ত জোয়ান, আর তেমনি নিষ্ঠুর ও উশৃঙ্খল। জেল থেকে বেরিয়ে সে একদিন এলো এই বেদিয়া পাড়ার হাবলের কাছে। শিবির সঙ্গে আলাপ হলো। মদ খাওয়ালে সে, গল্প করল ডাকাতির। ভোলা চোর নয়, ভোলা ডাকাত। সাহসের কথায় সে বলল, সে কোনো কিছুকে ভয় করে না। ভূত প্রেত, দানাদত্তি, পুলিশ দারোগা, বাবু মহাজন, রাজা মহারাজা, কাউকে না। পুলিশ দারোগা বাবু মহাজন, রাজা মহারাজা, এ নিয়ে কোনো তর্ক উঠল না। উঠল ভূত নিয়ে। হাবল বলল, কত বড় মরদ, কই যাও গিয়ে আমাদের লালুক চাঁদা পুকুরের পাড়ের বট গাছটার শির ডগালে বেঁধে রেখে এসো দেখি একখানা লাল নেকড়া, দেখি কেমন মরদ। চন্দর বলল, এই দেখ, ওসব তর্কে কাজ কি রে বাবা, ওসব ছাড়ান দে। ভোলা কানেই তুলল না, বলল, বাজি রইল 5 টাকা নগদ, খাসির দাম আর পাকি মদ। দেবে তোমরা, বলো। শিবি বলে উঠল, আমি দেব। এই রইল আমার কানের দুল, হাতের আংটি। কাল তাহলে যাবে, ঠিক রাত দুপুরে। দিনে দেখে আসবে গাছ। গাছ আমি দেখেছি, আজই, এখন উঠছি আমি, দাও লাল গামছা। হাবল বলল, যাক ভাই বন্ধু, ওসব বাজে তককে কাজ কি, আমি হার মানছি। চন্দরও বলল, ভোলানাথ, বুড়ো মানুষের কথা শুনতে হয়। ভোলা ছাড়লে না। সে বলল, দাও মদ, 2 পাত্র দাও। শিবি হঠাৎ মায়ের কাছে উঠে গেল। ভোলা মদ্যপান করে উঠে বলল, চললাম তাহলে। কই হে, কোথায় গেলে? চারদিক তাকিয়ে সে শিবিকে খুঁজল। শিবির মা বলল, শুলো, বলছে গা ঘুরছে। ভোলা চলে গেল গ্রাম পার হয়ে। নির্জন প্রান্তরে একটা জলহীন পুকুর, চারদিকে বাঁশ, কয়লা, ছেঁড়া কাঁথা, বালিশ ছড়ানো। তারই মধ্যে দাঁড়িয়ে এক প্রাচীন বট। শাখার পল্লব এমন ঘন যে দিনেও তলায় জমে থাকে ছায়ার চেয়েও গাঢ় কিছু। অন্ধকারই তাকে বলতে হয়। রাত্রে ভীমকায় বট গাছটাকে দূর থেকে দেখে মনে হয় আকাশের গায়ে ঘন কালো কালবৈশাখীর মেঘের একটা পুঞ্জ থমকে দাঁড়িয়ে রয়েছে। ভোলা এগিয়ে এলো, থমকে দাঁড়ালো, বুকটা ধড়াস করে উঠল। গাছটার একটা ডাল দুলছে, ডালটার উপর একটা সাদা মূর্তি, একটা ডালে পা রেখে উপরের ডালটা ধরে নাড়ছে। ভোলা চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর হা হা করে হেসে উঠে গাছের ডালটা ধরে দোল খেয়ে উঠে পড়ে পাকড়াও করল শিবিকে। সেই গাছের ডালে বসেই ওদের প্রথম প্রণয় আলাপ হলো, ঘনিষ্ঠ হলো পরস্পর। পরের দিন ভোলা জাত দিয়ে হলো বাদিয়া, বিয়ে করল শিবিকে। ভোলা যখন ঘরে থাকে, শিবি তখন ব্যাগরি।
যখন সে জেলে যায় তখন সে সৈরিনী, কিন্তু ভোলা তখন জেলের বাইরে ঘরেই ছিল। ওদের বিয়ের 7 বছর পরের কথা। গাঁয়ে তখন বড় স্টেশন হয়েছে। ভোলা ঘর বেঁধেছে স্টেশনের পথের ধারে। শিবি উঠোনে বসে পশ্চিমের রৌদ্রে চুল এলো করে দিয়ে শুকাচ্ছিল। প্রভাতের সঙ্গে আবার শিবির দেখা হলো। প্রভাত স্টেশনে নেমে ব্যাগটা কুলির মাথায় দিয়ে যাচ্ছিল মামার বাড়ি। শিবি উঠে দাঁড়ালো উঠানে। গৌরবর্ণ, লম্বা তরুণ জোয়ান, চোখে চশমা, পরনে ধপধপে খদ্দরের পাঞ্জাবি, খদ্দরের কাপড়, পায়ে কাবলি স্যান্ডেল। এমন সুন্দর চেহারার বাবু তো এ গায়ে নাই। কে? চেনা চেনাও মনে হচ্ছে যেন। স্থির দৃষ্টি রেখে সে পথের উপর দাঁড়ালো। চিনতে পারল, ঠিক চিনল। বুকের ভেতরটা কেমন করে উঠল। সে জিজ্ঞাসা করল, কোথায় যাবেন গো বাবু? প্রভাত ভ্রু কুঞ্চিত করে ওর দিকে তাকালো। পথের ধারে একটা মেয়ে এমন করে কোথায় যাবে জিজ্ঞাসা করে, এটা তার কাছে ভালো লাগলো না। ঘাড় বেঁকিয়ে তাচ্ছিল্যপূর্ণ বঙ্কিম দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আপাদমস্তক দেখে ঘুরে দাঁড়ালো সোজা হয়ে। মুহূর্তে তার মনে পড়ে গেল 7 বছর আগের একটি প্রগলভা মেয়ের কথা। চিনে ফেলল প্রভাত। এ তো সেই বেদের মেয়ে। বয়সের গুণে খানিকটা পরিবর্তন হয়েছে, রূপটা উজ্জ্বল হয়েছে, মদির হয়েছে, মাথায় খানিকটা লম্বা হয়েছে। সে জিজ্ঞাসা করল, তুই তো বেদেদের সেই মেয়েটা? শিবি হেসে বলল, হ্যাঁ গো, সেই মেয়েটা। চিনেছেন তাহলে? দাঁড়ান, পেনাম করি। না। সরে দাঁড়ালো প্রভাত। ঘৃণা ভরেই বলল, এখনো সেই রকম আসছিস তুই? চলে গেল সে। শিবির চোখে আজ ছেলেবেলার নেশা নাই। আজ সে তীক্ষ্ণ বাস্তব বুদ্ধিমতী ছলনাময়ী। সে আজকাল বাবুপাড়া দিয়ে হাঁটেই না, হাঁটে সে বাজারের পথে, স্টেশন প্ল্যাটফর্মে স্টলে হাঁটে, সে রাইস মিলের কাছাকাছি। বাবুদের ছেলেদের নামে ঘেন্না জন্মে গেছে। ওরা জানে শুধু ব্যভিচার করতে, ভালোবাসা ওদের নাই। ভোলার মতো জাত দিতে ওরা পারে না। নিতান্ত অভাবে দেহের কারবার করে খেতে হয়, প্রয়োজন অর্থের। সেই অর্থ বাবুরা রাইস মিলের কুলিদের মতো কি বাজারের দোকানিদের ছোকরাদের মতো দিতে পারে না। তখন ওদের দিকে তাকাবে কেন? ওরা শুধু সাধু সাজে। আজ রাত্রে তোমার সঙ্গে খেলা খেলে কাল তোমাকে দেখেও বসে থাকবে গম্ভীর হয়ে। যদি তোমার বুকের ভিতরের হাসির মধু উপচে এসে ঠোঁটে ছড়িয়ে পড়ে, তবে সে হাসির মধুকে মদ বলে ঘেন্না করে শাসন করে বলবে, নচ্ছার, এখানে এসেছে মদ বেচতে, এই ঠাকুরবাড়ির উঠানে। তাই শিবির ঘেন্না জন্মেছে। তাই শিবি ওদের নামে থুতু ফেলে। কি করে জানবি তোরা শিবির কথা, বেদের মেয়ের কথা? তোদের বাইরের খোসাটা দিয়ে খেলা করে। তার বুকের ভেতরের মানুষ বুকের ভেতরে আছে, থাকে। এই কথা তাদের বুকের মানুষও জানে। যেটা একদিন পুড়ে যাবে, পচে যাবে, পড়ে থাকবে, সে জিনিসের আবার ছুত পবিত। তাই তারাও এতে আপত্তি করে না। আজ কিন্তু শিবি পথের উপর চুপ করে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। মা ডাকল, দাঁড়িয়ে কেন লো? শিবি ফিরে এসে বলল, মা, সেই প্রভাতবাবু এসেছে, সেই গুপ্তবাড়ির মেয়ের সাওয়াল, সেই যে গো কেঁদে ফেলেছিল। মা বলল, মরণ, এখনো নেশা আছে নাকি? লজ্জা পেল শিবি, বলল না। তারপর খিলখিল করে হেসে বলল, এখন খুব জোয়ান হয়েছে গো। আমি কথা বললাম, তা এবার আর কাঁদল না। কাচের ঢাকার মধ্যে দুর্লভ ফুল ঢেকে রাখে। তার চারিপাশে ঘুরে বেড়ায়
নীলমাছি। তেমনিভাবে শিবি এবার ঘুরতে লাগলো গুপ্ত পাড়ায়। চকিত হয়ে উঠল লোকে। নীলমাছি নর্দমায় উৎপত্তি। সংক্রামক ব্যাধির বীজাণু নিয়ে ঘুরে বেড়াতে দেখলে লোকে সাবধান হয়, চকিত হয়। লোকে সন্দিগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ভ্রু কুঞ্চিত করে। গ্রাহ্য করল না শিবি। তারপরও ঘুরতে দেখে ওকে লোকে সাবধান করে দিল। এ পাড়ায় কেন? আমার খুশি, পাড়ার পথে ঘুরি, কারোর ঘরে ঢুকি না। সরকারি পথ, ইউনিয়ন বোর্ডের ট্যাক্স দিই, 100 বার হাঁটব। প্রভাত যে ঘরে থাকে তার পেছনে পুরনো বাগান। সেই বাগানে গিয়ে বসে গান গাইতে শুরু করলো। প্রভাত জানালাটা বন্ধ করে দিল। মুখে পিচ কেটে উঠে চলে এলো শিবি, বলল, মরণ আমার। প্রভাত এবার একদিন চলে গেল। শিবিও পাড়ায় হাঁটা ছেড়ে দিল। আরও বছর কয়েক পর ভোলা এবার জেলে গিয়েছে। ডাকাতির মামলায় মেয়াদ হয়েছে 5 বছর। শৈরিনী শিবির বয়স বেড়েছে, কিন্তু বেদের মেয়ের মুখে তার ছাপ পড়েনি। ঠিক যেন সেই শিবিই আছে, শুধু পাতলা দেহখানা ঈষৎ ভারী হয়েছে। শিবি জানে তাতে তার আকর্ষণ বেড়েছে। সাজসজ্জার ঢংও পাল্টেছে সে। বুকের মানুষকে বুকে রেখে দেহ নিয়ে সে বেশাতি করে। সেদিন রাত্রে হঠাৎ এলো গোসাইজি। লিকলিকে পাতলা গোসাইজি শিবির চেয়েও ভরষ্ট চরিত্র, পুলিশের গুপ্তচর। সাবধান হলো শিবি। গোসাই বলল, ডাক বাংলায় চল। কেন গো? সেখানে কেন? মরণ আমার। ইন্সপেক্টর এসেছে, টাকা দেবে। শিবির আপত্তি নাই, ডাকাতের পরিবার সে, কিন্তু পুলিশের হোমরা চোমরা এসে তাকে নিয়ে আমোদ করে, সচরাচর করে না। খবর দিয়ে এলে তখন অন্য বন্দোবস্ত হয়ে থাকে। গরিব বজ্জাতের খারাপ চরিত্রের মেয়েদের আনে, তার জন্য লোক আছে। হঠাৎ এসে পড়লেই তাকে ডাক পড়ে। আসে গোসাইজি। শিবি হাত পেতে বলল, টাকা আগাম দাও। 2 টাকা, আগে ছিল 1 টাকা। যুদ্ধের বাজারে 1 টাকা 2 টাকা হয়েছে। টাকা ঘরে রেখে কাপড় পাল্টে শিবি বলল, চল। গোসাই রসিকতা করে বলল, হেঁটে নয়, চল, মটর এনেছি। শিবি বলল, মটরের চেয়ে তোমার কাঁধ ভালো, চলো না কাঁধে করে নিয়ে। শিবি ফিরল গভীর রাত্রে। মোটর থেকে নেমে ঘরে ঢুকল। মা বলল, এলি? হুঁ। শুয়ে পড়। হুঁ। হুঁ কি? শুয়ে পড়। শিবি দরজায় কান লাগিয়ে দাঁড়িয়ে রইল। মা উঠে বলল, শিবি! চুপ। তারপর দরজা খুলে দাওয়ায় বেরিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ চারিদিকে একখানা কালো কাপড় টেনে সর্বাঙ্গে জড়িয়ে বলল, আসছি, চুপ করে শুয়ে থাক। শিবির মা চন্দরবেদের ভাগ্নি। এরপর আর প্রশ্ন করল না। শিবি আপথ ভেঙে জঙ্গলে জঙ্গলে এসে উঠল গুপ্ত বাড়ির পেছনের বাগানে। ছোট ঢেলা নিয়ে জানলায় মারতে লাগলো, টুক টুক টুক। অল্প একটু খুলল জানালাটা। শিবি বলল, পেভাতবাবু হও তো শোনো, তোমার খোঁজে পুলিশ এসেছে, তুমি নাকি ফেরার। শেষ রাত্রে পাড়া ঘেরাও হবে। মোটর বোঝাই পুলিশ এসেছে, বন্দুক নিয়ে আমি দেখে এসেছি। রাত 3টে বাজবে আর পুলিশ বসে যাবে চারিদিকে। জানালাটা খুলে গেল। প্রভাত বলল, কে তুমি? আমি বেদের মেয়ে শিবি বাদিয়ানি। জানলাটা বন্ধ হয়ে গেল। শিবি দাঁড়িয়ে রইল। মিনিট কয়েক পরেই বেরিয়ে এলো প্রভাত। কাঁধে তার একটা বড় ঝোলা। অন্ধকারে ভালো দেখতে পেল না শিবি, তবু মনে হলো প্রভাতবাবু আরও যেন ধারালো হয়েছে, ইস্পাতের ছোড়ার মতো। অন্ধকারের মধ্যেও
পালিশ যেন চকচক করছে। শিবির হাতখানা চেপে ধরল প্রভাত। একসঙ্গে চমকে এবং শিউরে উঠল শিবি। পর মুহূর্তেই ভুল ভাঙল। হাতের মুঠি প্রভাতবাবুর যেন লোহার সাঁড়াশি। চাপা গলায় সাপের মতো গর্জন করে বলল, কি করে জানলি তুই? জানলাম বাবু, আমায় ডেকেছিল ডাকবাংলায়। ডাকবাংলায়? কে? কেন? বেদের মেয়েকে ডাকবাংলায় থানায় ডাকে বাবু। সরকারি বাবুরা 2-4 জন ডাকে। তারা তোমার মতো গঙ্গা জল খায় না বাবু। আমি মিছে বলি নাই, তুমি পালাও। মিথ্যে বলে নাই, সে প্রভাত জানে। হন হন করে এগিয়ে চলল সে। কিছু দূর গিয়েই তাকে দাঁড়াতে হলো। মোটর লরির গর্জন উঠে গেছে গ্রামের পথে। শিবি বলল, আমার সঙ্গে এসো। তোর সঙ্গে? হ্যাঁ, এসো। উপায় নাই, শিবির পিছনেই চলল প্রভাত। লরির গর্জন এগিয়ে এলো, থামল। একটা বাঁশি বাজল, হুইসলি। শিবি বলল, আমার ঘরে ঢোকো। থমকে দাঁড়ালো প্রভাত। স্তব্ধ পল্লী পথ, অনেকগুলো ভারী জুতো একসঙ্গে পড়ছে। তার শব্দ উঠেছে ভৌতিক শব্দের মতো। ধুলোয় ভরা গ্রামের পথ, মস মস মস। শিবির মা বেরিয়ে দাওয়ায় শুলো। মস 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 শব্দ উঠছে। এদিক থেকে ওদিকে যাচ্ছে। এদিক থেকে হুইসলি বাজছে, ওদিক থেকে সাড়া আসছে হুইসলির। মা মৃদু স্বরে বাইরে থেকে কাশল। শিবি বলল, চুপ করে বিছানায় শুয়ে পড়ো। বিছানায়? হ্যাঁ। জুতোর শব্দ দূরে চলে গেল। শিবি হেসে বলল, ওরা যদি আসে, যদি দেখে থাকে, তুমি শুয়ে পড়ো। ভেলকি লাগিয়ে তোমাকে উড়িয়ে দিই। ওরা দেখতে পাবে না, খুঁজে পাবে না। সর্বনাশী বেদের মেয়ের এ সময়েও হাসি, এ সময়েও বিচিত্র রসিকতা। অতি মৃদু স্বরে সে গান ধরে দিল, বাবু তোমায় দেখাই দেখো, কাঁওরের ভেলকি বাজি, বেদের মেয়ের ভেলকি খেলা, তোমারে দেখাই দেখো। তুমি শুধু চেয়ে থাকো বেদের মেয়ের মুখের দিকে, চোখে চোখ মিলিয়ে রেখে তুমি শুধু চেয়ে থাকো, দেখাই দেখো। নিজে তুমি সামলে থেকো, তোমায় হারিয়ে দেবো, উড়িয়ে দেবো, আকাশে উড়িয়ে দেবো। নিজেকে সামাল রেখো, চেয়ে থেকো। প্রভাত সত্যই যেন নেশায় অভিভূত হয়ে পড়েছিল। শিবি অতি ক্ষীণ হিল্লোলে দেহ লালায়িত করে নাচছে, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দেহখানি শুধু এঁকে বেঁকে দুলছে। শিবি সর্বনাশী, প্রভাতের শিওরে সর্বনাশ। আর সে গান গাইছে, এবারে কাজল পরো, আমার চোখের কাজল নিয়ে, তোমার চোখে কাজল দিয়ে তাকিয়ে দেখো দেখি, ফুটলো নাকি, দেখো তো ফুটলো নাকি আকাশের তারা গুলান, হুই আকাশের তারা গুলান, ফুল হয়ে ফুটলো নাকি, দেখো দেখি। সংযত করে ফেলল প্রভাত নিজেকে। অগ্রসর হলো সে দরজার দিকে। বাবু? না। বেরিও না বাবু? না। না, এখানেও ধরবে, ধরবে বাইরেও। ধরতে পারবে না। তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে ঢেকে শুয়ে পড়ব। নেপ ঢাকা দেব, মাথার চুল ফেলে দেব বালিশের উপর। মা বলবে ডাকবাংলা থেকে ফিরে আমার কম্প দিয়ে জ্বর এসেছে। প্রভাতের সমস্ত শরীর যেন ঘৃণায় শিউরে সংকুচিত হয়ে গেল। সে মুহূর্তে ঘরের দরজা খুলে বেরিয়ে পড়ল। বাবু, বাবু! ছুটে বাইরে এলো শিবি। দেখল প্রভাত মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। কয়েক মিনিট পরেই গুলির শব্দ উঠল, ফটফট। গোলমাল উঠল প্রচণ্ড। তার কয়েক মিনিট পরেই আহত প্রভাতকে বয়ে নিয়ে রাস্তা দিয়ে চলে গেল পুলিশের সেপাইয়ের দল। 1942 সাল। তারও কয়েক বছর পর। প্রভাতের গুলি লেগেছিল পায়ে, জানুর মাংস ভেদ করে চলে গিয়েছিল।
সেরে ওঠার পর হয়েছিল জেল। এবার শ্রাবণ মাসে নাকি দেশ থেকে সাহেবদের রাজত্ব চলে গেল। রাজত্ব নাকি এখন স্বদেশী বাবুদের। শিবি মধ্যে মধ্যে ভাবে, প্রভাতবাবু তবে কোথায়? তাকে রাজবেশে দেখতে তার স্বাদ হয়। ভোলা জেল থেকে খালাস পেয়েছে, ওই জন্যই পেয়েছে, নইলে মেয়াদ আরও বছরখানিক বাকি ছিল। আজ হঠাৎ দেখা হয়ে গেল শিবির প্রভাতবাবুর সঙ্গে। এমনভাবে দেখা হবে তা কে জানতো? হাজতের মধ্যে অন্ধকার, বাইরে অমাবস্যা, কালী পুজোর দিন। শিবি একা হাজতের কোণে বসে কাঁদতে লাগলো ফুঁপিয়ে ফুঁপিয়ে। টকটকে রক্ত তার সর্বাঙ্গে এখনো লেগে রয়েছে। ফিনকি দিয়ে প্রভাতের রক্ত তার মুখে এসে লেগেছিল। কালী পুজোর রাত্রে ভোলা ডাকাতি করতে গিয়েছিল। এই গাঁয়েই গ্রামের পশ্চিম প্রান্তে হয়েছে নতুন হাসপাতাল। হাসপাতাল আর ডাক্তারের বাসা ছাড়া কাছে পিঠে বাড়িঘর নাই। সেদিন ভোলা নিজে কানে শুনে এসেছিল কালী পুজোর রাত্রে ডাক্তার যাবে মহেশপুরে 10 হাত উঁচু কালীর পুজো দেখতে। সেখানকার বাবুরা নিমন্ত্রণ করে গিয়েছে, তারাই পাঠাবে গাড়ি। ডাক্তারের বাড়িতে থাকবে শুধু একটা চাকর। ডাক্তার প্রচুর রোজগার করে। ডাক্তারের বাড়ির মেয়ে ছেলের গায়ে অনেক গয়না। ভোলা এ সুযোগ ছাড়ল না। শিবি খুশি হলো। ডাক্তারের বউয়ের গলার হারটা সে গলায় পরবে, ওটা সে রাখবে। দিনে পরা চলবে না, রাত্রে পরে শুয়ে থাকবে। আলো জেলে আয়নায় দেখবে তাকে কেমন মানায়। মহেশপুরে যাবার পথ এই স্টেশনের পথ। বাবুদের গাড়ি এলো, চলে গেল হাসপাতালের দিকে, আবার ঘুরে চলে গেল মহেশপুরের দিকে। ভোলারা বেরিয়ে পড়ল। শিবি দাঁড়িয়ে রইল বাড়ির সামনের গাছতলার নিচে। মাথার উপরে গাছটার কোনো কোটরে সাপ বোধ হয় পাখির বাচ্চা ধরেছে। চেঁচাচ্ছে বাচ্চাটা, কাতরে কাতরে চেঁচাচ্ছে। পাখির মাটা তারও স্বরে চেঁচাচ্ছে, পাখা ঝাপটাচ্ছে। হঠাৎ উঠল বন্দুকের শব্দ। চমকে উঠল শিবি। বন্দুক, একটা, দুটো, আবার, এবার একটা, দুটো, তিনটে, পাঁচটা। মা ডাকলো, শিবি। হ্যাঁ, কি হলো বল দেখি। বুঝতে পারছি না। ওর বুক ধড়ফড় করছে, কিন্তু চোখ ধক ধক করে জ্বলছে। বাড়ি আয়। না। এগিয়ে চলল সে। ছুটে কেউ আসছে। কে? ভোলা। হাঁপাতে হাঁপাতে ভোলা বলল, আমি। কি হলো? বন্দুক। কে একজন ডাক্তারের বাসায় এসেছে, জানতাম না। ডাক্তার যায় নাই, সেই লোকটা ডাক্তারের বন্দুক দিয়ে দাঁড়িয়ে গুলি চালালো। চল, বাড়ি চল। পায়ে ছিটে লেগেছে, বেশি লাগে নাই, রক্ত ঝরছে খানিক খানিক। তু পালা। বলবো বাড়ি নাই, কুটুম বাড়ি গিয়েছিস। জল, জল খাবো এক ঘটি। সর্বশরীর কাঁপছে। জল খেতে ঘরে ঢুকেছে। উঠোনে 6টা বেজে উঠল জোরালো টর্চের আলো। শিবি দরজা বন্ধ করে দিল। উঠানে অনেকগুলো জুতোর শব্দ। ভোলা কই? সে তো বাড়ি নেই বাবা। কোথায়? কুটুম বাড়ি গিয়েছে সকালে। দরজা খোল, ঘর দেখব। ঘরে শিবি শুয়ে আছে বাবা, তার হেলে কেঁপে জ্বর এসেছে। 3খানা কাঁথা দিয়ে কাঁপন থামে না। খোল না তুই দরজা, ভেতর থেকে বন্ধ আছে। শিবির জ্বর, কে খুলবে? প্রচণ্ড লাথি পড়ল দরজায়। একটা, দুটো, তিনটে, খিলটা ছেড়ে গেল। ঘরখানা টর্চের আলোয় ভরে উঠল। মেঝের উপর বাদিয়াদের বিছানায় কাঁথা চাপিয়ে উপুর হয়ে পড়ে আছে একটা মেয়ে। বালিশের উপরে চুলের রাশ এলিয়ে মেঝের উপর পড়ে ধুলোয় লুটোচ্ছে। নিথর, বোধহয় চেতনা নাই। দারোগা টর্চটা 2বার 3বার ফেললেন।
ওখানেই আছে দারোগা বাবু। কোথায়? ও তো সেই মেয়েটা, ওই মাগির সেই মেয়েটা, জ্বর হয়েছে। না, আমি জানি। চমকে উঠল শিবি। বিছানার ভিতর থাকে একটা ছুরি। সে চেপে ধরল, কাঁথাটা টেনে ফেলে দিচ্ছে। ভোলা, আমি মারব ছুরি, তুই পালাবি। ডালা খোলা ঝাঁপির ভেতরের সাপের ফনা তুলে ছোবল মারার মতো শিবি লাফিয়ে উঠে ঝাঁপিয়ে পড়ল। ছোবল মারার মতো ছুরিখানা বসিয়ে দিল। দারোগা হাঁ হাঁ করে ছুটে এলো। ভোলা ছুটে পালালো খোলা দরজা দিয়ে। নিষ্ঠুর মুঠোতে চেপে ধরেছে শিবির হাত। ঝনঝন করছে, খসে যাচ্ছে। প্রভাতবাবু? হাঁ, খুব লেগেছে? কোথায় লেগেছে? আর শুনতে পায়নি শিবি। সে যেন কালা হয়ে গেল। আলোময় হয়ে উঠেছে ঘরটা। হাঁ, প্রভাতবাবুই তো। এলিয়ে পড়ে গেল সে। ছুরি যেন সে নিজের বুকেই মেরেছে। হাজতে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো সে। ঠোঁটের উপর এখনো লেগে রয়েছে প্রভাতবাবুর রক্ত। রক্ত লোনা, চোখের জল তাও লোনা। আপনারা শুনলেন গল্প বেদের মেয়ে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। শীঘ্রই আসব নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।